cannot come back. ছাত্রলীগ থেকে গুন্ডালীগ থেকে স্বৈরাচার থেকে শহীদ আবু সাইদ তাকে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী কিভাবে খুন করে ফেলে, একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা, সারা দেশে এক নজিরবিহীন ইন্টারনেট শাটডাউন নেমে আসে, দেশের জনগণের টাকায় কেনা বুলেট দিয়ে দেশের জনগণকে দমন করতে থাকে শুধুমাত্র স্বৈরাচারের গদি বাঁচানোর জন্য। শহীদের রক্তের সাথে বেইমানি করা ছাত্র সমাজ শিখেনি। যখন রাজপথে আমার ভাইয়েরা রক্ত দিয়ে ফেলেছে তখন আর আপোষের কোনো প্রশ্ন থাকে না। আমরা চেয়েছিলাম এটার একটা স্থায়ী সমাধান হোক। রক্ত ঝরে যাওয়ার পর আসলে সংলাপের কোনো পথ খোলা থাকে না। শেখ হাসিনাকে প্রকাশ্যে এই গণহত্যার দায় জাতির সামনে নিতে হবে। এই আন্দোলনে এখন পর্যন্ত শরিক আছে তার ভাইয়ের খুনের বদলা নেওয়ার জন্য। সারা দেশে আমার ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সেই খুনের বিচার করতে হবে অতি দ্রুত। এই মুহূর্তে আমাদের চাওয়া হচ্ছে শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ সেটা অতি দ্রুত ফিরিয়ে দিতে হবে, বিশ্ববিদ্যালয়গুলো অতি সত্বর খুলে দিতে হবে। আমি আনামুল হাসান অনয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩য় বর্ষে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি। চলমান আন্দোলনে আমি শুরু থেকেই যুক্ত ছিলাম আমার সংগঠনের সঙ্গে। আমাদের কথা ছিল রাষ্ট্রের যেই নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় যেই কোটা ব্যবস্থা আর কি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি নিয়োগ প্রক্রিয়ায় ৫৬% বেশি কোটা, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যেই নিয়োগ প্রক্রিয়া সেইখানে দেখা যায় ক্ষেত্রবিশেষে ৮০% বেশি কোটা। এই যে একটা বৈষম্যমূলক ব্যবস্থা, এই ব্যবস্থার প্রতিবাদে আমাদের আন্দোলন শুরু হয়েছিল। শিক্ষার্থীদের সেই ন্যায্য আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল ঠিক একইভাবে আমরা দেখেছি সারা দেশেই শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বৈষম্যের বিরুদ্ধে তারা রাজপথে নেমে এসেছিল। সেই আন্দোলনে আমরা যখন প্রত্যাশা করছিলাম যে রাষ্ট্রপ্রধান আমাদের যেই ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির প্রেক্ষিতে তিনি আমাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন, তিনি দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিবেন, সেই সময় আমরা দেখলাম যে তিনি তা না করে তিনি এবং তার যেই রাজনৈতিক সংগঠন সেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এই বিরাজমান যেই সরকার সেই সরকারের মন্ত্রিপরিষদের বিভিন্ন উচ্চপদস্থ মন্ত্রী তারা বারবার আমাদেরকে কটাক্ষ করেছে। আমরা যখন বলেছি আমরা এই বৈষম্যমূলক ব্যবস্থার একটা স্থায়ী সমাধান চাই, আমরা চাই সংসদে একটা বিল পাস করে এই সমস্যার একটা যৌক্তিক এবং স্থায়ী সমাধান করা হোক, এবং আমাদের সেই যৌক্তিক দাবির প্রেক্ষিতে তখন তারা আমাদেরকে বারবার কটাক্ষ করেছে। আমরা দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আমাদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিলেন, এবং তখন আমরা দেখলাম যে শেখ হাসিনা বলছেন, খুবই দম্ভভরে তিনি বলছেন যে মুক্তিযোদ্ধার নাতিদের জন্য কোটা থাকবে না তো কি রাজাকারের নাতিদের জন্য কোটা থাকবে। অর্থাৎ তিনি এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই আন্দোলনের মোটিভকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি আন্দোলনকারীদেরকে রাজাকার সম্বোধন করলেন। এবং এখন এটা বলা যাইতেই পারে যে তিনি হয়তোবা রাজাকার বলেননি, নানা মহল থেকে বিভিন্ন লোকজন বলার চেষ্টা করছেন যে আসলে রাজাকার আন্দোলনকারীদের বলা হয়নি। কিন্তু আমরা যদি দেখি যে গত 15 বছরে এই দেশে যতবার গণমানুষ কথা বলতে চেয়েছে, শিক্ষার্থীরা কথা বলতে চেয়েছে, আমরা দেখেছি এর আগেও 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে, নিরাপদ সড়ক আন্দোলনে, ধর্ষণ বিরোধী আন্দোলন সহ যতগুলো ন্যায্য আন্দোলন এই ভূখণ্ডে মাথাচাড়া দিয়ে উঠেছে, ততবারই এই আন্দোলনগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেই ট্যাগটা ব্যবহার করা হয়েছে সেই ট্যাগটার নাম হচ্ছে রাজাকার ট্যাগ। এই রাজাকার ট্যাগটার আরেকবার আমরা পুনরাবৃত্তি দেখলাম। তার প্রতিবাদে এই কথা যেদিন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, সেই দিন সন্ধ্যায়, অর্থাৎ 15 জুলাই সন্ধ্যার কথা বলছি আমি, সেদিন সন্ধ্যায় আমরা দেখতে পারি যে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভে, ক্ষোভে, রাগে এই বক্তব্যের প্রতিবাদে তারা ফেটে ওঠেন। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে এসে একত্রিত হন। সেই দিন রাত 10:30-11টা নাগাদ আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা কলেজ সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী তারা এসে মিলিত হয়েছেন, এবং তারা এই যে ফেসিস্ট স্বৈরাচার হাসিনা সে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকার সম্বোধন করলো, তার প্রতিবাদে তারা নিজেদেরকে প্রথমত তারা রাজাকার ট্যাগ দেওয়া শুরু করেন, বলেন যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এবং তারপরে তারা যেই আন্দোলনের স্লোগানগুলো ব্যবহার করেন সেখানে তারা বলেন যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এবং এইটা আসলে আমরা দেখি যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রযন্ত্র তারা মেনে নিতে পারেনি। তারই প্রতিক্রিয়া স্বরূপ আমরা দেখতে পারি 16 জুলাই যখন এই বিদ্রোহের দামামা সারা দেশ জুড়ে বেজে চলেছে,
ছাত্র গণ আন্দোলন বিস্ফোরণের রূপ নেয়। সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য রাষ্ট্রীয় পুলিশ বাহিনী দমন পীড়ন চালানোর চেষ্টা করে। আমরা দেখি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধা, রংপুরের আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই প্ল্যাটফর্মের বেসিসে সারা দেশে ছাত্র গণ আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনের সমন্বয়ক শহীদ আবু সাইদ, তাকে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী কিভাবে খুন করে ফেলে। একজন নিরস্ত্র লাঠি হাতে দাঁড়িয়ে থাকা আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদের বুকে কিভাবে রাষ্ট্রের বুলেট বিদ্ধ হতে থাকে। সেই শহীদানের পরে যখন আবু সাইদ রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা শহীদ হলো, তারপরে আমরা দেখি যে এই আন্দোলন আর থেমে থাকার কোনো প্রশ্নই থাকে না। সারা দেশে একের পর এক শিক্ষার্থীরা রাজপথে অবস্থান নেওয়া শুরু করে। তারপরে আমরা 16 তারিখ এবং 17 তারিখ দেখলাম কিভাবে শিক্ষার্থী বনাম রাষ্ট্রীয় বাহিনীর এক নারকীয় তাণ্ডব রাষ্ট্রীয় বাহিনী শিক্ষার্থীদের উপর চালায় এবং বিভিন্ন জায়গায় আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়। আমরা দেখি চট্টগ্রামে আমাদের 2 জন ভাই শহীদ হয়। আমরা দেখি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ভাইয়েরা কিভাবে শহীদ হয়। শুধু তাই নয়, কিভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় স্বৈরাচারের মসনদ ক্ষমতা পুঞ্জীভূত করে রেখেছে যারা, তাদের যেই লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে আমরা দেখি কিভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে তারা কিভাবে ভাড়া করা সন্ত্রাসী এনে আমাদেরকে বেধড়ক পিটায়, আমাদের ভাইদেরকে আহত করে। তারপরেও আমাদের ছাত্র ভাইরা থেমে থাকেনি। আমরা 17 জুলাই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটা হলে সেই দিন রাত্রে আমরা হলগুলো থেকে সেই সন্ত্রাসী ছাত্রলীগকে নির্মূল করার অভিযান শুরু হয়। সেই অভিযান আসলে এখন বলা হচ্ছে সেই অভিযান ছিল হিংসাত্মক অভিযান বা সশস্ত্র অভিযান। আমরা বলতে চাই, গত 15 বছর যাবৎ ছাত্রলীগ যেভাবে প্রতিবার ছাত্রদের ন্যায্য আন্দোলনের বিপরীতে দাঁড়িয়েছে, সাধারণ শিক্ষার্থীদের বিপরীতে দাঁড়িয়েছে, তার যেই পুঞ্জীভূত ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভ আসলে তখন এক হিংসায় জন্ম নিয়েছিল, বারুদ স্পর্শী অনলে জন্ম নিয়েছিল। সেই জন্য আমরা দেখি রোকেয়া হল থেকে শুরু করে একে একে মেয়েদের হলগুলো থেকে কিভাবে সেই ছাত্রলীগের ক্যাডারদেরকে, সেই নির্লজ্জ সন্ত্রাসীদেরকে কিভাবে বের করে দেওয়া হয় হলগুলো থেকে। এবং আমরা 18 তারিখ সকালের মধ্যেই আমরা দেখতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো হল থেকেই কিভাবে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা দায়িত্ব নিয়ে, ছাত্রলীগের যেই সন্ত্রাসীরা 2 দিন যাবৎ শিক্ষার্থীদের উপর ধরপাকড় চালিয়েছে, আন্দোলনে হামলা করেছে, ভাইদেরকে রক্তাক্ত করেছে, সেই সন্ত্রাসীদেরকে হলগুলো থেকে বিতাড়িত করেছে। তারপরে আমরা দেখি রাষ্ট্রীয় যেই বাহিনী তাদের আরেক নগ্ন রূপ। আমরা দেখি কিভাবে সরকারের আদেশে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। শুধুমাত্র বিজিবির সদস্যরা নয়, আমরা দেখি যে র্যাব, সেনাবাহিনী সহ পুলিশের বিশেষ আর্মড ফোর্স কিভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীদেরকে অবরুদ্ধ করে ফেলে। এবং আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের যেই প্রশাসন, যাদের শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষা করার কথা ছিল, তারা কিভাবে তখন বেহায়ার মতো, নির্লজ্জর মতো তারা নীরবতা, মৌনতা পালন করে। আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেহায়ার মতন স্বীকারোক্তি দেন যে তার নিয়ন্ত্রণে আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নেই। এই ঘটনাগুলোর পরে শিক্ষার্থীরা ক্রমশ আরও বেশি ক্ষোভে ফেটে পড়ে। তখনই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বেআইনিভাবে এক জরুরি সভা ডাকে এবং সেই সভা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এবং বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে একাডেমিক কার্যক্রম পর্যন্ত তারা বন্ধ করে দিতে পদক্ষেপ নেয়। আমরা তখনই বলেছিলাম যে এই ধরনের পদক্ষেপ এটা সম্পূর্ণভাবেই একটা বেআইনি পদক্ষেপ। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে বাধা দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ সরকারের তরফ থেকে তার যেই চাটুকার প্রশাসন, যারা আদতে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে, কিন্তু তারা আদতে এই রেজিমের দালাল, তারা কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বন্ধ করে দেয়। এবং শুধু তাই নয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করার পরে আমরা দেখতে পারি যে কিভাবে সেখানে পুলিশকে পাঠিয়ে টিয়ার শেল ছুঁড়ে সেখানে শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ করে তাদেরকে হল থেকে একের পর এক বের করে দেওয়া হয় 18 তারিখ সন্ধ্যা 6টার মধ্যে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই তাদের এলাকায় চলে যেতে বাধ্য হয়, অনেকেই ঢাকার বিভিন্ন জায়গায় তাদের বন্ধুবান্ধবের মেস, তাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় থেকে এই আন্দোলনে শরিক হওয়ার চেষ্টা চালিয়ে যায়। এবং 18 জুলাই ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষত উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো আছে আর কি, সেইগুলাতে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা এবং সাধারণ মানুষ
কিভাবে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে আসে। বিভিন্ন জায়গায় একের পর এক আমাদের ছাত্র ভাইয়েরা শহীদ হয়। আমাদের ছাত্র ইউনিয়ন কর্মী মাহমুদুল হাসান রিজভী উত্তরায় ছাত্র ইউনিয়নের বন্ধুদেরকে নিয়ে যখন বিক্ষোভ করছিল, তখন পুলিশের হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং আইসিইউতে থাকা অবস্থায় সে জীবনের সাথে লড়াই করে একসময় মৃত্যুকে বরণ করে নেয়। সেই দিন সায়েন্স ল্যাবে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী রাফি পুলিশের সঙ্গে লড়াইয়ের সময় তার বন্ধুকে বাঁচানোর জন্য সে ঘাতকের বুলেট নিজের বুকে বিদ্ধ করে শহীদ হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের স্টুডেন্ট, বিউপি স্টুডেন্ট মীর মুগ্ধ, সে আন্দোলনে এসে আন্দোলনকারীদেরকে যখন পানি বিলাচ্ছিল, তখন পুলিশের বুলেটে সে মাটিতে লুটিয়ে পড়ে, তার বুকের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সে শহীদ হয়। এই একদিনে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় নাম না জানা আরও অনেক ছাত্র ভাইয়েরা সেই দিন শহীদ হয়েছে। এই আন্দোলনের যেই প্রাণকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিভাবে বিক্ষিপ্ত করে দেয়া হয়েছিল। সারা দেশেই জরুরি অবস্থা কিভাবে তার পরের দিন নেমে আসে এবং তার ঠিক আগ মুহূর্তে সারা দেশে এক নজিরবিহীন ইন্টারনেট শাটডাউন নেমে আসে। শিক্ষার্থীদের আর বুঝতে বাকি থাকে না এই যে আন্দোলন, এই আন্দোলনকে দমানোর জন্য এই মুহূর্তে এই স্বৈরাচারী সরকার সে এই ধরনের কূটচালের আশ্রয় নিয়েছে। ইন্টারনেট শাটডাউন করে দেয়া সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ করে এবং সকল মানুষের চলাচলের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়ে এক ধরনের কারফিউয়ের মতো অবস্থা সে সারা দেশে তৈরি করেছিল। সীমান্তরক্ষী বাহিনী সহ আমাদের সেনা কর্মকর্তারা, যাদের কাজ আসলে বহিঃশত্রুর হাত থেকে দেশের মানুষকে রক্ষা করা, তারা কিভাবে দেশের জনগণের টাকায় কেনা বুলেট দিয়ে দেশের জনগণকে দমন করতে থাকে শুধুমাত্র স্বৈরাচারের গদি বাঁচানোর জন্য। আমরা তারপরেও আমাদের জায়গা থেকে আন্দোলন চালিয়ে যেতে থাকি, কারণ আমরা মনে করি শহীদের রক্তের সাথে বেইমানি করা ছাত্র সমাজ শিখেনি। আমাদের অগ্রজেরা শিখিয়ে গেছেন কিভাবে লাশের উপর দাঁড়িয়ে থেকে খুনির মসনদ কাঁপিয়ে তুলতে হয়। সেই জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই এবং আমরা দেখতে পারি কিভাবে আমাদের সেই অহিংস আন্দোলনে বিভিন্ন কূটচালের আশ্রয় নিয়ে সেই আন্দোলনগুলোকে তারা নাশকতায় রূপ দেওয়ার চেষ্টা করে। এখন বলা হচ্ছে যে নাশকতার পেছনে বিএনপি জামাতের হাত আছে, থাকতেই পারে। যখন একটা সরকার 15 বছর যাবৎ স্বৈরাচারী কায়দায় দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তখন যেই বিরোধী দলগুলো আছে তারা সহিংস হবে, এটাই স্বাভাবিক। এখানে শিক্ষার্থীদের কোনো হাত নেই। তারপরেও আমরা দেখি কিভাবে হাজার হাজার শিক্ষার্থীকে গণগ্রেফতারের আওতায় নিয়ে আসা হয়। আমরা দেখি আন্দোলনের যেই সমন্বয়করা ছিল তাদেরকে কিভাবে একের পর এক সমন্বয়ককে গুম করে ফেলা হয়, তাদের উপরে নেমে আসে মরণসম টর্চার, তাদের উপরে নেমে আসে অত্যাচার এবং সারা দেশে হাজার হাজার শিক্ষার্থীকে ব্লক রেইডের আওতায় এনে গণগ্রেফতারের আওতায় আনা হয়। শুধু তাই নয়, এরপরে ঢাকা শহরের বিভিন্ন বাসায় বাসায় যাওয়া শুরু করে, বিভিন্ন মেসে যাওয়া শুরু করে, বিভিন্ন মেসেজ গিয়ে বিভিন্ন বাসায় গিয়ে তারা শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে আসতে শুরু করে। রাজপথে যেখানেই শিক্ষার্থীরা তাদের ভাইয়ের খুনের বিচারের দাবিতে সংঘবদ্ধ হচ্ছিল, তাদের ন্যায্য অধিকারের আদায়ের জন্য সংঘবদ্ধ হচ্ছিল, ঠিক তখনই কোনো আইনের তোয়াক্কা না করে, ফৌজদারি আইনের চূড়ান্ত রকম লঙ্ঘন করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী শিক্ষার্থীদেরকে আটক করে ফেলে। আন্দোলনের শুরু থেকেই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে আমাদের সঙ্গে আলোচনায় বসা হোক, কিন্তু যখন পরিস্থিতি বেগতিক হলো তখন আমরা দেখলাম রাষ্ট্রপ্রধান আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সংলাপে বসতে চান। তখন আসলে সংলাপের কোনো অবস্থান ছিল না। যখন রাজপথে আমার ভাইয়েরা রক্ত দিয়ে ফেলেছে তখন আর আপোষের কোনো প্রশ্ন থাকে না। তারপরে আমরা দেখলাম বিভিন্নভাবে আন্দোলনের 3 জন সমন্বয়ককে তুলে নিয়ে গিয়ে সরকার পক্ষ থেকে বলা হয় যে তারা কোটা সংস্কারের যেই দাবি সেই দাবি তারা মেনে নিয়েছে। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আসলে থেকে যায়। তারা যেই প্রজ্ঞাপন আসলে জারি করেছে, তারা যেই গেজেট আসলে প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে যে 93% তারা মেধার ভিত্তিতে নিয়োগ দেবে এবং যেই 7% বাকি থেকে যায় সেগুলো কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সেখানে 5% থাকবে মুক্তিযোদ্ধা কোটা, 1% থাকবে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য এবং 1% থাকবে আদিবাসী সম্প্রদায়ের জন্য। কিন্তু এখানে যেই শুভঙ্করের ফাঁকিটা থেকে যায় সেটা হচ্ছে আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই যে কোটা ব্যবস্থার সংস্কার হইল, এটা আসলে আমরা এইভাবে কোটা ব্যবস্থার সংস্কার চাইনি।
আমরা চেয়েছিলাম এটার একটা স্থায়ী সমাধান হোক, এবং এই গ্যাজেটে যে বলা হয়েছে সরকার প্রধান চাইলে যে কোনো সময় গ্যাজেটের সংস্কার করতে পারবে, যে কোনো ধরনের সংস্কার আনতে পারবে। আমরা 2018 সালেও দেখেছিলাম, আমরা যখন কোটার সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম তখন শেখ হাসিনা আসলো, এসে বলল যে আজকে থেকে সব কোটা বাতিল, কিন্তু আমরা তখন কোটা বাতিলের জন্য আন্দোলন করিনি। আজকে যখন কোটার সংস্কার হলো, অপরিণামদর্শিতার সাথে একটা কোটার সংস্কার করলো। আমরা এইভাবে কোটার সংস্কার চাইনি। আমরা চেয়েছিলাম একটা স্থায়ী কমিশন গঠন করে সেইখানে বিভিন্ন অংশীজনকে সাথে নিয়ে যেন একটা স্থায়ী সমাধান করা হয়। আমরা চেয়েছিলাম একটা টাস্ক ফোর্স গঠন করে সেই টাস্ক ফোর্সে বিভিন্ন অংশীজনকে সাথে নিয়ে সেখানে শিক্ষাবিদ, আমলা, সুবিধাবঞ্চিত শ্রেণী তাদেরকে সাথে নিয়ে, এবং এই আন্দোলনের যারা সমন্বয়ক এবং যেই প্রগতিশীল ধারার যেই ছাত্র আন্দোলনের সাথীরা যারা বিভিন্ন সময়ে কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছে তাদেরকে সাথে নিয়ে যেন কোটা ব্যবস্থার সংস্কার করা হয়। কিন্তু এটা না করে আমরা দেখলাম যে একটা প্রহসনমূলক সংস্কার করে ফেলা হলো। এই সংস্কারের পরে তারা বলল যে শিক্ষার্থীদেরকে ঘরে ফিরে যেতে। রক্ত ঝরে যাওয়ার পর আসলে সংলাপের কোনো পথ খোলা থাকে না। তখন শুধুমাত্র এই যে কোটা সংস্কারের দাবি, সেই দাবিতেই আসলে আমাদের আন্দোলন সীমাবদ্ধ ছিল না। আমাদের ভাইদের খুন হওয়ার পরেই আমরা দাবি জানিয়েছিলাম আমাদের ভাইদের যেই খুনি, সেই খুনি আওয়ামী সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই খুনি পুলিশ এবং আরও যেই রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা সেই খুনের সঙ্গে জড়িত তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা দাবি জানিয়েছিলাম রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা আমাদের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি ছুঁড়েছে, এইটার দায়ভার শেখ হাসিনা সহ তার স্বরাষ্ট্রমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী এবং তার শিক্ষামন্ত্রীকে নিতে হবে, যারা বিভিন্নভাবে এই আন্দোলনে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করেছে এবং শিক্ষার্থীদের উপরে বিভিন্নভাবে তারা হুমকি ধামকি দিয়ে শিক্ষার্থীদের প্রতি আগ্রাসী মনোভাব দেখিয়েছে। এবং সরকারি যেই পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদেরকে উস্কে দিয়েছে। আমরা দেখেছি ওবায়দুল কাদের কিভাবে ছাত্রলীগকে বলেছে যে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে প্রতিরোধ গড়ে তোলার জন্য। তার সেই প্রেসক্রিপশনে ছাত্রলীগ ভাড়া করা সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের ভাইদের উপরে হামলা চালিয়েছে। কোটা ব্যবস্থার যেই প্রহসনমূলক সংস্কার সাধন করা হলো, তারপরেও আমরা দাবি জানিয়েছিলাম রাষ্ট্রীয় বাহিনীর মদদে এবং রাষ্ট্রের যেই বিভিন্ন ধরনের মন্ত্রী, আমলারা এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে প্রকাশ্যে এই গণহত্যার দায় জাতির সামনে নিতে হবে এবং তার যেই দাম্ভিকতা এইগুলা বিনয়ের সঙ্গে পরিহার করতে হবে। কিন্তু আমরা দেখলাম সে এখন বলছে যে শিক্ষার্থীরা এখন জঙ্গিবাদী কার্যক্রম করছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যে শিক্ষার্থীরা এই আন্দোলনে এখন পর্যন্ত শরিক আছে তার ভাইয়ের খুনের বদলা নেওয়ার জন্য, যদি শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনে আরও বাধা দেওয়া হয় তাহলে প্রয়োজনে এই স্বৈরাচারকে তারা উৎখাত করে ছাড়বে। আমরা দেখেছি যে শহীদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কিভাবে দেখা করার একটা নাটক সাজালেন। বলতে চাই তাকে প্রধানমন্ত্রী বলতে আসলে লজ্জা করে। আমরা দেখেছি যে কিভাবে গত 3টা ম্যানিপুলেটেড ইলেকশন দিয়ে সে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। শিক্ষার্থীরা আজকে সব কিছু বলতে শুরু করেছে। সারা দেশে আমার ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সেই খুনের বিচার করতে হবে অতি দ্রুত। যারা এই পর্যন্ত হামলার শিকার হয়েছেন সেই হামলায় হতাহত শিক্ষার্থীদেরকে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে আমাদের চাওয়া হচ্ছে শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ সেটা অতি দ্রুত ফিরিয়ে দিতে হবে এবং সেই একাডেমিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার আগে আমরা যেভাবে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে হতাহতের ঘটনা ঘটেছে, যেই খুনের ঘটনা ঘটেছে এবং সেই খুনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো যেই নির্লিপ্ত ভূমিকা রেখেছে, যেই নির্লজ্জভাবে নিশ্চুপ ভূমিকা রেখেছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তাদেরকে তাদের যেই দায়িত্ব সেই দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, প্রভিসি, প্রক্টর সহ আরও যারা যারা পরোক্ষভাবে এই হামলাকে সমর্থন জানিয়েছে কিংবা প্রত্যক্ষভাবেও এই হামলায় নিশ্চুপ ভূমিকা পালন করেছে, তারা কোনোভাবেই আর এই বিশ্ববিদ্যালয়গুলোতে সংশ্লিষ্ট আসনে বসে থাকার নৈতিক যোগ্যতা রাখে না। তাদেরকে তাদের সেই জায়গা থেকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়গুলো অতি সত্বর খুলে দিতে হবে এবং সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে যেই স্বৈরাচারী কায়দায় গণমানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমিয়ে রেখে আমার
ভাইদেরকে, আমাদের ভাইদেরকে খুন করলো, এই গণহত্যার দায় তাকে নিতে হবে এবং প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি প্রত্যেকটা ক্যাম্পাস থেকে সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যায় যারা বিভিন্ন সময় উস্কে দিয়েছে সরকারের যেই উচ্চপদস্থ মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং নওফেল সহ, তাদেরকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। এইগুলো এখন শিক্ষার্থীদের দাবি এবং অবশ্যই অতি সত্বর সারা দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে আবারও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।